আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আমাদের আধুনিক যুগ ৩। অলরেডি আধুনিক যুগ ২ এর মধ্যে বেশ কিছু লেখকদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে অন্তত খুব গুরুত্বপূর্ণ যে রচনাগুলো সেগুলো জাস্ট চোখ বুলাই নিবা। ৩ এর মধ্যেও আমি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য রেখেছি, যেহেতু সবসময় একটা না একটা প্রশ্ন থাকে এখান থেকে। আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ লেখক যাদের থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসছে তাদের নিয়ে রেখেছি। তোমরা আমার সাথে একটু মনোযোগ দিবা। যেগুলো না পড়লেই নয়, আমরা শুধু সেগুলো নিয়েই জানবো। বিস্তারিত বিস্তারিত তো অত বেশি যাব না। প্রথমে আসছে হাসান আজিজুল হক। ওনার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জব গ্রামে। জন্ম দরকার নেই। ওনাকে বলা হয় ছোট গল্পের বরপুত্র, না বরপুত্র, মানে তিনি ছোট গল্প লিখেছেন। ছোট গল্প এত অসাধারণ, এত শক্তিমান লেখক তিনি ছোট গল্পের ধারায়, যার কারণে বলা হচ্ছে তিনি আশীর্বাদ প্রাপ্ত। ছোট গল্পের ক্ষেত্রে তিনি এত ভালো লিখেছেন। ঠিক আছে। তো ওনার যে ছোট গল্প গ্রন্থ আরো অনেক বেশি আছে, আমি ৩-৪টা রেখেছি। এটার কারণ হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কিছু হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ বিষয়ক, কিছু হচ্ছে দেশভাগ সম্পর্কিত। হুম। তো আত্মজা একটি করবী গাছ। করবী গাছের ফুল খেলে কি মানুষ মারা যায়? এটা হচ্ছে মূলত দেশভাগ নিয়ে, দেশভাগের যে উদ্বাস্তুদের সমস্যা, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে। জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, আর হচ্ছে পাতালে হাসপাতালে। তাহলে আমরা কি কি দেখলাম? হাসান আজিজুল হকের 4টা গল্পগ্রন্থ দেখেছি। কি কি? আত্মজা। আত্মজা তো জানো, মানে কন্যা। জীবন ঘষে আগুন। হ্যাঁ, আত্মজা মানুষের কি থাকে, মানুষের মনে রাখার জন্য, হয়তো এভাবে মনে রাখতে পারো কিনা দেখো। মানুষের যে কন্যা, কন্যা সন্তান কি বলি না আমরা, তোমরা হচ্ছে আমাদের জীবন। হ্যাঁ, আত্মজা তাহলে জীবন ঘষে আগুন। ওকে। নামহীন গোত্রহীন কোথায়? হাসপাতালে। হাসপাতালে অনেক সময় কি থাকে, নামহীন গোত্রহীন মানুষ থাকে। কিছু কিছু বিষয় তো তোমরা নিজেরা মনে রাখার ট্রাই করবো। অনেক সময় যদি আমরা সবকিছুতেই ছন্দ দেই, এত ছন্দ আসলে মনে রাখা সম্ভব না। গল্প, প্রবন্ধ, যে কোনো কিছু মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজে পড়া। হ্যাঁ, পড়লে সেটা মনে থাকে। এখন যেহেতু অনেকের পড়া আছে, পড়া নাই, টেকনিক খাটায় মুখস্থ রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি কি গল্প বললাম? গল্পের মধ্যে আমরা দেখেছি, প্রথমে আমি তোমাদের বলেছি আত্মজার কথা। আত্মজাও একটি করবী গাছ। এরপর হচ্ছে তোমার জীবন ঘষে আত্মজা, তাহলে আমাদের কি? জীবন। হ্যাঁ, জীবন ঘষে আগুন, তাহলে আত্মজা আমাদের কি? জীবন। জীবন ঘষে আগুন। এরপর আমি দুটো পড়েছি। সেটা কি কি? একটা হচ্ছে তোমার নামহীন গোত্রহীন, আর একটা হচ্ছে পাতালে হাসপাতালে। তাহলে কি? নামহীন গোত্রহীন অনেকে কোথায় থাকে? হাসপাতালে থাকে। পাতালে হাসপাতালে। তাহলে আমরা কি কি মনে রাখবো? আত্মজা একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, আর হচ্ছে পাতালে হাসপাতালে। ওকে। আত্মজা একটি করবী গাছ অলরেডি তোমাদের বলেছি, এটা হচ্ছে দেশ বিভাগের ফলে সৃষ্ট যে সমস্যাগুলো সেগুলো নিয়ে মূলত এই গল্প গ্রন্থ। এই গল্প গ্রন্থের প্রথম যে গল্পটা সেটাই হচ্ছে আত্মজা একটি করবী গাছ। এটা আমরা যখন অনার্সে ছিলাম, 3rd ইয়ারে মনে হয়, তখন পাঠ্য ছিল আমাদের। নামহীন গোত্রহীন, এই গল্পের গ্রন্থগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। ওকে। তাহলে আমরা দুটো জানলাম, আত্মজা করবী গাছ দেশ বিভাগের প্রেক্ষাপট, সমস্যা সম্পর্কিত, আর হচ্ছে নামহীন গোত্রহীন, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ওনার উপন্যাসগুলো খুব বিখ্যাত। আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, আর হচ্ছে শামুক। শামুক লাগবে না, হ্যাঁ। আগুন পাখি আর সাবিত্রী উপাখ্যান, এই দুটো লাগবে, এই দুটো একটু মনে রাখবে। আগুন পাখি হচ্ছে তোমার এই যে 47-এর যে দেশ বিভাগ, হ্যাঁ, সেটা নিয়ে মূলত এই উপন্যাস। এটা নিয়ে মেবি সিনেমা বা নাটকও আছে। প্রবন্ধ লাগবে না। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা জাস্ট দুটো উপন্যাস পড়লাম, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান। গল্প পড়েছি। গল্প কি কি পড়েছি? আত্মজা একটি করবী গাছ। আত্মজা কি? আমাদের জীবন। তাহলে জীবন ঘষে আগুন। নামহীন গোত্রহীনরা কোথায় থাকে? হাসপাতালে থাকে। তাহলে নামহীন গোত্রহীন, আর হচ্ছে কি? পাতালে হাসপাতালে। শেষ। 6টা নাম পড়েছি। এগুলো হচ্ছে গল্প, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, এগুলো হচ্ছে উপন্যাস। নেক্সট। অসাধারণ একজন ব্যক্তি, তাই না? দেখতে হ্যান্ডসাম, সুন্দর। কে এটা? সৈয়দ ওয়ালিউল্লাহ। এই একজন লেখক, তোমরা যারা এখন স্পেশাল দিবে, নিশ্চয় পরেও আরো পরীক্ষা দিবে, তোমাদের বলছি, ওনার সম্পর্কে প্রিলিতে যেমন প্রশ্ন থাকে, রিটেনেও প্রশ্ন থাকে, এবং বেশিরভাগ সময় ওনার সম্পর্কে প্রশ্ন আসে, প্রশ্ন থাকে। ওনার সম্পর্কে সবসময় কিছুটা বিস্তারিত জানার চেষ্টা করবা।
হুম। তোমরা যে শুধু মানে 49 দিবে তা তো না, শুধু বিসিএস দিবে তাও না, আরো অনেক পরীক্ষা দিবা। এবং সব সময় যারা বিসিএস দিচ্ছ বিসিএস এর মতো করে তো পড়বা, আর যারা অন্যান্য পরীক্ষা দিবা তারা মনে রাখবা, যেমন প্রাইমারিতে, তারপর অন্যান্য চাকরির পরীক্ষায় তো আর বিসিএস এর যে প্রশ্নগুলো আসে সেগুলো আবার অন্যান্য চাকরির পরীক্ষায় আসে, রিপিট হয়। হ্যাঁ, এই জন্য বিসিএস এর বিগত বছরের যে প্রশ্নগুলো মানে এখনের জন্য না, অন্যান্য চাকরি পরীক্ষার জন্য, বিশেষ করে যারা প্রাইমারিতেও দিবা, একদম ভালো করে পড়ে ফেলবা। কমন পাবা ওখান থেকে। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম হচ্ছে চট্টগ্রামে, জাস্ট আর কিছুর দরকার নাই, জন্ম চট্টগ্রামে। উনি কিন্তু 1971 সালেই মারা গিয়েছিলেন, প্যারিসে মারা গিয়েছিলেন, এবং প্যারিসে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালান, কিন্তু দুঃখজনক ভাবে তিনি কিন্তু বিজয় দেখে যেতে পারেননি। হ্যাঁ, তিনি 10ই অক্টোবর মারা গিয়েছেন প্যারিসে 1971 সালে। ওনার 3টে উপন্যাস, কোনো কথা নাই কিছু না, এটা হচ্ছে টিএম করে ফেলতে হবে। টিএম মানে হচ্ছে ঠাডা মুখস্থ। হুম। লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এই লাল সালু থেকে মনে হয় ইন্টারে মনে হয় এটা পাঠ্য ছিল অনেকের। আমাদের ছিল না, আমাদের ছিল তোমার পদ্মা নদীর মাঝি ছিল। হ্যাঁ, আমাদের ছিল পদ্মা নদীর মাঝি। তো লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এই 3টে উপন্যাস অবশ্যই 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 মনে রাখতে হবে। তো একটা জিনিস দেখি, লাল সালু ওনার হচ্ছে এটা প্রথম উপন্যাস, 1948 সালে প্রকাশিত হয়েছে। এটার উপজীব্য হচ্ছে মাজার কেন্দ্রিক ব্যবসা, কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, যেগুলো এখনো চলে। মানে এই উপন্যাসটা তখন থেকে এখন পর্যন্ত প্রাসঙ্গিক, এবং আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে আরো অনেক বছর ধরে এগুলো কি চলতে থাকবে। এই যে গতকাল আমরা একটা নিউজ দেখলাম, সেখানে কি ছিল, আহ একজন কবিরাজ একটা মেয়েকে ফু দিতে আসে প্রতিদিন, কি একটা অবস্থা। মানে হয়তো দেখা যাবে মেয়েটা হয়তো ডিপ্রেসড ছিল, হ্যাঁ, ডিপ্রেশনে ভুগতো, তাকে ডাক্তার না দেখায় দেখানো হচ্ছে কবিরাজ, পরবর্তীতে মা মেয়ে দুজনকেই হচ্ছে মেরে ফেলেছে। তো এই যে তোমার কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, এগুলো আমার মনে হয় না সহজে যাবে। তো এটার উপজীব্য কি, লাল সালু। লাল সালুর উপজীব্য হচ্ছে তোমার মাজারখানিক ব্যবসা, কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি। একটু চরিত্রগুলো আমরা দেখি। চরিত্র হচ্ছে মজিদ, জমিলা, রহিমা, মজিদের স্ত্রী। এই মজিদ হচ্ছে তোমার মেনলি সেই মূলত এই ধর্ম অর্থাৎ মাজার ব্যবসায়ী, এই ভণ্ডই হচ্ছে কে মজিদ। আর এটা ইংরেজি অনুবাদ হচ্ছে ট্রি উইদাউট রুটস, লা আরবরে সামস মায়ামে, এটা হচ্ছে কবির পত্নী মানে ওনার ওয়াইফ অনুবাদ করেছিলেন। হ্যাঁ, ফরাসি অনুবাদ, এটা লাগবে না, ওগুলো হচ্ছে জেনারেল, তোমার জেনারেল বিসিএস এর জন্য লাগতে পারে। তো লাল সালু কেন্দ্রীয় চরিত্র মজিদ, অলরেডি বলেছি। সে একটা ভাঙ্গা কবরকে হচ্ছে পীরের মাজার হিসেবে প্রতিষ্ঠা করে এবং সকলকে ভয়ভীতি দেখায়, এবং মানুষও হচ্ছে ওনা মানে তার যে তাদের মানুষও তাকে অন্ধভাবে বিশ্বাস করে, এই অন্ধবিশ্বাসকে পুঁজি করে হচ্ছে সে আস্তে আস্তে কি করে সমাজে প্রতারণার জাল বিস্তার করে। যেটা নর্মালি হয় আর কি। চাঁদের অমাবস্যা, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক অস্তিত্ববাদী উপন্যাস। এখানের চরিত্র হচ্ছে আরেফ আলী কাদের। এই আরেফ আলী হচ্ছে কাদেরদের ঘরে থাকে। তো এই কাদের হচ্ছে একটা মেয়েকে হত্যা করে। আরেফ আলী হচ্ছে মানে চিন্তা করতে থাকে সে কি করবে, সে কি এটা সবাইকে জানাই দিবে, হুম, নাকি সে নিজের মধ্যে রাখবে। এই যে তার যে মানে অস্তিত্বের সংকট, কেন জানাই দিলে আবার সে তো এখানে থাকতে পারবে না। হ্যাঁ, আবার তার মনের মধ্যে এটা নিয়ে সারাদিন ঘুরপাক খেতে থাকে, চিন্তা করতে থাকে, চিন্তা করতে থাকে। তাহলে তার মনের মধ্যে কি হয়, একটা চেতনার সঞ্চার হয়, চেতনা। এই জন্য এই উপন্যাসগুলোকে বলা হচ্ছে তোমার একই সাথে অস্তিত্ববাদী উপন্যাস, আবার হচ্ছে চেতনা প্রবাহ রীতির উপন্যাস। তাহলে যদি বলা হয় বাংলা সাহিত্যে চেতনা প্রবাহ রীতির উপন্যাস কে লিখেছেন, তিনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। ওকে, এই যে এখানে ছোট্ট কাহিনী আছে, পড়লে পড়তে পারো, না পড়লে সমস্যা নাই। জাস্ট মনে রাখতে পারো উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আরেফ আলী, আর সে হচ্ছে এই যে বড় বাড়িতে আশ্রয়প্রাপ্ত স্কুল শিক্ষক। তাহলে এই নামটা আসছিল একটা বিসিএস এর। হ্যাঁ, এক রাতে বাইরে গিয়ে ছোট বার্তা হচ্ছে কাদেরকে দেখে। তো সেখানে হচ্ছে একটা যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ দেখে। এরপরে হচ্ছে আরেফ আলী বুঝতে পারে এই কাদেরই হচ্ছে যুবকের হত্যাকারী। এই বিষয়টি নিয়ে আরেফ আলী চিন্তা চেতনা আবর্তিত হতে থাকে, সে চিন্তা করতে থাকে করতে থাকে, তার মনোজগতের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া নির্মিত হয় এই ঘটনাকে কেন্দ্র করে। হুম, এটাই। কাঁদো নদী কাঁদো, এটাও চেতনা প্রবাহ রীতিতে লেখা। এটার নাম হচ্ছে মুস্তফা এক হতে চায়। তাহলে আমরা কি কি বললাম, আমরা 3টে উপন্যাসের নাম পড়েছি। লাল সালু, তারপর হচ্ছে চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। তাহলে আমরা লাল সালু, চাঁদ আর নদী, লাল সালু, লাল সালু, চাঁদ
আর কি নদী, তিনটা বিষয় মনে রাখবো। লাল সালু, চাঁদ, নদী। তাহলে লাল সালু, চাঁদের অমাবস্যা, চাঁদ নদী, চাঁদ। ওকে। নাটক, বহিঃপীড়, তরঙ্গভঙ্গ আর সুরঙ্গ, এগুলো লাগবে। বহিঃপীড়, তরঙ্গভঙ্গ আর সুরঙ্গ। বহিঃপীড় মেবি বর্তমানে আছে কিনা জানি না, ইন্টারে পাঠ্য থাকার কথা। আমি যখন ছিলাম তখন দেখেছিলাম পাঠ্য, আমার জন্য না, মানে আমি স্টুডেন্টদেরকে যখন পড়াইছি তখন ইন্টার না, সরি, 9-10 পাঠ্য ছিল বহিঃপীড়। তাহলে বহিঃপীড়টা একটু মনে রাখবা, বহিঃপীড়, তরঙ্গভঙ্গ আর হচ্ছে সুরঙ্গ। আহমদ ছফা, হ্যাঁ, বুদ্ধিজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী বলা হয়ে থাকে তোমার রবীন্দ্রনাথ, সরি রবীন্দ্রনাথ না, কাজী নজরুল, মীর মশাররফ। হ্যাঁ, এদের পরে হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে বুদ্ধিজীবী লেখক, বিখ্যাত লেখক আহমদ ছফা। আহমদ ছফার একটা উপন্যাস ওঙ্কার, এটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে লেখা অসাধারণ একটা উপন্যাস, হয়তো অনেকের পড়া থাকতে পারে। তাহলে জাস্ট নামটা মনে রাখবা আর প্রেক্ষাপটটা মনে রাখবা। ওকে, নাম হচ্ছে ওঙ্কার। অলাদ চক্র, এই অলাদ চক্র নিয়ে একটা প্রশ্ন আসছিল। অলাদ চক্রের অর্থ, অর্থাৎ বন্যী বলে অগ্নিগোলক। হ্যাঁ, তো তো অলাদ চক্র হচ্ছে কি নিয়ে? এটা হচ্ছে মূলত মুক্তিযুদ্ধকালীন ভারত প্রবাসী বাঙালিদের নিয়ে লেখা। অলাদ চক্র মেনলি হচ্ছে যারা উদ্বাস্তু ছিল ভারতে, তাদের যে কাহিনী, তাদের যে সমস্যা, একই সাথে সেখানে কি ছিল, প্রেমের কাহিনীও ছিল। এটাই মূলত প্রকাশিত হয়েছে। তাহলে আমরা কি কি বললাম? দুটো পড়েছি, একটা হচ্ছে ওঙ্কার, আরেকটা পড়েছে হচ্ছে অলাদ চক্র। অলাদ চক্র মানে কি? বন্যী বলয়, এটা আসছিল, এটা বাংলায় আসছিল গ্রামারে, তোমার শব্দার্থের মধ্যে। তাহলে ওঙ্কার আর বললাম অলাদ চক্র। ওঙ্কারের প্রেক্ষাপট হচ্ছে কি 69-এর গণ অভ্যুত্থান, আর অলাদ চক্রের প্রেক্ষাপট হচ্ছে তোমার মুক্তিযুদ্ধকালীন যারা তোমার উদ্বাস্তু ছিল তাদের সমস্যা নিয়ে। গাভী বৃত্তান্ত, এই যে গতকাল ঢাকা ভার্সিটির ডাকসু নির্বাচন হলো, তো এটা হচ্ছে মানে ঢাকা ভার্সিটি যে অনিয়ম, হ্যাঁ, এগুলোকে হচ্ছে স্যাটায়ার করে ব্যঙ্গাত্মক একটা রচনা। খুবই মজার, খুবই মজার, পড়বা। হ্যাঁ, এটা হচ্ছে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ছিল ভিসি, তার একটা গাভী ছিল, মেনলি হচ্ছে সেটা নিয়ে কাহিনী। তো গাভী বৃত্তান্ত হচ্ছে ওনার একটা স্যাটায়ার উপন্যাসকার আহমদ ছফার। তাহলে তিনটা উপন্যাসের নাম পড়েছি, কি কি ছিল? ওঙ্কার ছিল, অলাদ চক্র ছিল, আর হচ্ছে গাভী, গাভী বিদ্যার্থ। মাত্র তিনটে উপন্যাস পড়েছি তোমার আহমদ ছফার। আব্দুল মান্নান সৈয়দ, ওনার ছদ্মনাম হচ্ছে অশোক সৈয়দ। যেহেতু সৈয়দ আছে তাহলে মনে রাখা সহজ, ওনাকে পরাবাস্তব কবি বলা হয়। আব্দুল মান্নান সৈয়দের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে শুদ্ধতম কবি। তার মানে আমি আর কিচ্ছু রাখি নাই। এটা কেন রেখেছি? কারণ পঞ্চ পাণ্ডবদের একজন হচ্ছে কে? জীবনানন্দ দাশ। তাহলে জীবনানন্দ দাশ সম্পর্কে যিনি লিখেছেন তিনি হচ্ছেন আব্দুল মান্নান সৈয়দ। সেই গ্রন্থের নাম কি? শুদ্ধতম কবি। শেষ। একটা মাত্র গ্রন্থের নাম রেখেছি। মোতাহের হোসেন চৌধুরীর একটা মাত্র গ্রন্থ সংস্কৃতি কথা, এটাও আমাদের অনার্সে পাঠ্য ছিল, বিখ্যাত একটা বই। এবং তিনি হচ্ছেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন, আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহের হোসেন, হ্যাঁ, আবুল ফজল, আব্দুল কাদির, এদের সম্পর্কে অবশ্যই জানতে হবে, অন্তত নামগুলো জানতে হবে। অনেক সময় প্রশ্ন আসতে পারে নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বা ছিলেন না। হ্যাঁ, যেহেতু বাঙালি মুসলিম সমাজের অগ্রগতির জন্য এই আন্দোলনটা ছিল, তো ঢাকা মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। কে? মোতাহির হোসেন চৌধুরী। তাহলে ওনার গ্রন্থের নাম কি? সংস্কৃতি কথা। এখান থেকে একটা উক্তি বিগত বছরের প্রশ্নে আসছিল, সেটা কি ছিল? ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি হচ্ছে শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এটা আসছিল। রুচিবান লোক 10-এর একজন নয়, 10 পেরিয়ে একাদশ। এগুলো হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর উক্তি। কোথেকে নেওয়া হয়েছে? সংস্কৃতি কথা থেকে নেওয়া হয়েছে। শেষ। প্রমোদ চৌধুরী, বীরবল, নীল লোহিত। আছে নীল লোহিতের বিষয়টা বলি, নীল লোহিত হচ্ছে ওনার প্রবন্ধ আছে। তো নীল লোহিত আসলে মূলত হচ্ছে সুনীলের ছদ্মনাম। সুনীল যদি অপশনে কোনোভাবে না থাকে তাহলে হচ্ছে প্রমোদ চৌধুরী হবে, কিন্তু ওনার মেইনলি ছদ্মনাম হচ্ছে বীরবল। তিনি মূলত প্রাবন্ধিক এবং চলিত রীতির হচ্ছে তিনি মানে সাহিত্যে তোমার কি বলে, বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী। হ্যাঁ, তিনি বলেছেন আমরা যেটা মুখে বলবো সেটা আমরা লিখবো, এটাই হচ্ছে নর্মাল। কিন্তু আমরা যেটা লিখছি, কারণ সাধু ভাষা হচ্ছে কি লেখ্য ভাষা, তো সাধু ভাষা হচ্ছে লিখে আবার জোর করে এটা পড়তে হচ্ছে। হ্যাঁ, সাধু তো মুখে বলার ভাষা না, সাধু হচ্ছে লেখ্য ভাষা। হ্যাঁ, তাহলে মুখে শুধু উল্টো হবে, মানে কালিটা ছুটে আসবে। হ্যাঁ, তো
তিনি হচ্ছেন চলিত ভাষারীতির প্রবর্তক এবং তিনি হচ্ছেন সবুজপত্র পত্রিকার সম্পাদক। প্রকাশ করেন সবুজপত্র 1900 কত সালে? 14 সালে। এবং শেষের কবিতা হচ্ছে এই 1914 সালে প্রকাশিত হয়, সরি, সবুজপত্রে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের কথ্য ভাষায় লেখা উপন্যাস। ওনার প্রবন্ধ গ্রন্থগুলো অনেক সময় আসে তেলনুন লোকরি, বীরবলের হালখাতা, এটা ওনার শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ, রায়তের কথা, আর হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। তো অনেক সময় তেলনুন লোকরি আর বীরবলের হালখাতা এগুলো একটু দরকার, যেমন প্রশ্ন থাকতে পারে যে তোমার প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ কোনটি। হ্যাঁ, তো আবার এখানে দেখো গল্প গ্রন্থ হচ্ছে চারিয়েরই কথা। তো প্রশ্ন থাকতে পারে যে গল্প গ্রন্থ কোনটি। তো চারিয়েরই কথার সাথে ধরো এখান থেকে 3টা প্রবন্ধ দিয়ে দিল। হ্যাঁ, তাহলে গল্প হচ্ছে চারিয়েরই কথা। গল্প কি? চারিয়েরই কথা। ওনার বিখ্যাত কিছু উক্তি আছে, এগুলো মোটামুটি কমন বলা যায়। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত, সাহিত্য জাতির দর্পণ, হ্যাঁ, মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্য চর্চার বিশেষ প্রয়োজন, যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানও বড় নয়। একদম কথা সত্য। তাহলে আমরা কি কি বললাম? প্রমোদ চৌধুরীর পত্রিকার নাম কি? তিনি চলিত রীতির প্রবর্তক। পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র। সবুজপত্র কখন প্রকাশিত হয়েছে? 1914 সালে। এই সবুজপত্রে আমরা দেখেছি শেষের কবিতাও প্রকাশিত হয়েছে, তাই না? শেষের কবিতা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, তারপর আসো আমরা কি বললাম, ওনার একটা গল্প গ্রন্থ পড়লাম চারিয়েরই কথা। আর প্রবন্ধ পড়লাম কি? বীরবলের হাড়খাতা, রায়তের কথা, তারপর হচ্ছে প্রবন্ধ সংগ্রহ তেলনুন লোকরি। ওকে, সেলিম আলদিন মূলত নাট্যকার, জাস্ট নামটা মনে রাখো, সেলিম আলদিন নাট্যকার। ওনার কিছু বিখ্যাত নাটক আছে, এই নাটকগুলো থেকে অনেক সময় আসতে দেখা যায়, যেমন মুনতাসির ফ্যান্টাসি, কেরামত মঙ্গল, চাকা। হ্যাঁ, এটা মোটামুটি বিখ্যাত একটা নাটক। এটা নিয়ে আবার চলচ্চিত্র নির্মিত হয়েছে। তারপর হচ্ছে কীর্তন খোলা, চর কাকড়ার ডকুমেন্টারি, হ্যাঁ, দেবতী কন্যার মন। তাহলে এগুলো হচ্ছে সেলিম আলদিনের নাটক। আবুল ফজল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা। তাহলে আমরা আরেকজনকে পেয়েছি, তোমার মোতাহার হোসেন চৌধুরীর পাশাপাশি তিনি কে? আবুল ফজল। তো আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, এই সালটাও ইম্পর্টেন্ট। 1926 সালে হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ তোমার গঠিত হয়। কত সালে? 1926 সালে। এটা আসছিল, হ্যাঁ। তো 1926 সালে আমরা জানি মুসলিম সাহিত্য সমাজের হচ্ছে একটা মুখপত্র, মানে যে পত্রিকা, সেটার নাম কি? সেটার নাম ছিল শিখা। শিখা প্রকাশিত হচ্ছে 1927 সালে। শিখা পত্রিকার যে মটো, সেটা কি ছিল? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো এই শিখা পত্রিকার প্রথম যে সম্পাদক তিনি ছিলেন হচ্ছে আবুল ফজল। এই স্লাইডে অনেকগুলি ইম্পর্টেন্ট তথ্য আছে, এই তথ্যগুলো সবগুলো একটু মনে রাখবা। তাহলে আমরা কি কি পেলাম? আর এই যে পত্রিকার পঞ্চম সংখ্যা সম্পাদনা করা হচ্ছেন আবুল ফজল। তাহলে আবুল ফজলকে, তিনি হচ্ছেন বুদ্ধিমুক্তি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। এবং বুদ্ধির মুক্তি আন্দোলন অর্থাৎ মুসলিম সাহিত্য সমাজ তাহলে প্রতিষ্ঠিত হয় কখন? 1926। শিখা পত্রিকা শুরু হয় কখন? বের হয় কখন? 1927। শিখা পত্রিকার তোমার মটো কি ছিল? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। ওকে, আর হচ্ছে এই আবুল ফজল, তিনি কি ছিলেন? এই শিখা পত্রিকার সম্পাদক ছিলেন। পঞ্চম সংখ্যা তো আর আসবে না, আসবে যে সম্পাদক কে ছিলেন বা প্রথম সম্পাদক কে ছিলেন? আবুল হোসেন। ওকে, ওনার একটা উপন্যাস আবুল ফজলের চৌচির। হ্যাঁ, আর ওনার আত্মকাহিনী, এটা অনেক সময় আসে, রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি, এগুলো অনেক সময় আসে। দুর্দিনের দিনলিপি, এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি যখন আত্মগোপনে ছিলেন, সেই সময় নিয়ে, যেহেতু আত্মগোপনে ছিলেন তার মানে সেটা অবশ্যই ওনার জন্য দুর্দিন। এই দুর্দিনের দিনলিপি প্রকাশিত 1972 সালে। প্রকাশিত দরকার নেই, জাস্ট মনে রাখো এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন বিষয় নিয়ে। ওকে, আর হচ্ছে রেখাচিত্র বিহারীলাল চক্রবর্তী। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কি লিখেছেন? মহাকাব্য লিখেছেন? না, মহাকাব্য লিখেননি। তিনি কি লিখেছেন? গীতি কবিতা লিখেছেন। এই যে গীতি কবিতা লিখেছেন, ওনার প্রথম দিকের যে কবিতাগুলো, যে কাব্যগ্রন্থ, প্রথম 2-3টা কাব্যগ্রন্থে যার প্রভাব, তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন বিহারীলাল ছিলেন। এই ঘুমাইও না, ওঠো সবাই। তিনি ছিলেন বিহারীলাল। তাহলে বিহারীলাল কি ছিলেন? বিহারীলাল হচ্ছে গীতি কবিতার প্রবর্তক। গীতি কবিতার প্রবর্তক। এবং এই গীতি কবিতার প্রবর্তক যেহেতু, তাকে কি বলা হয়েছে? গীতি কবিতার জনক অথবা ভোরের পাখি। গীতি কবিতার ভোরের পাখি। তাহলে ভোরের পাখি কে বলেছেন?
ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন। তো ওনার ফ্যান গেছিল, ওনার ফ্যানদের একজন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, আরেকজনকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবি। হ্যাঁ, তো যাই হোক, গীতিকবিতার প্রবর্তক, ভোরের পাখি, বাংলা গীতিকবিতার জনক, এবং তিনি মহাকাব্যের যুগে প্রথম সচেতন গীতিকবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন ভোরের পাখি, আমরা জানি। ওনার কাব্যের নামগুলো দরকার আমাদের জন্য। হ্যাঁ, কাব্যের নাম: সারদা মঙ্গল ওনার শ্রেষ্ঠ রচনা, বঙ্গসুন্দরী, ছাদের আসন। আচ্ছা, সারদা মঙ্গল হচ্ছে ওনার শ্রেষ্ঠ রচনা, বঙ্গসুন্দরী। এই সারদা মঙ্গল দিয়েছিলেন কাকে? ওই কাদম্বরী দেবী, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবি তাকে দেওয়া হয়েছিল, দিয়েছিলেন। তো তিনি একটি আসন বুনে দিয়েছিলেন। হ্যাঁ, ওই আসন পেয়ে আবার অর্থাৎ সারদা মঙ্গলের পরিশিষ্ট লিখেন কে বিহারীলাল চক্রবর্তী, সেটার নাম হচ্ছে সাধের আসন। তাহলে সারদা মঙ্গল, বঙ্গসুন্দরী, আর হচ্ছে সাধের আসন। সুকান্ত, সুকান্তর যে তোমার উপাধি হচ্ছে কিশোর কবি, খুব অল্প বয়সে মারা গিয়েছেন যক্ষায় আক্রান্ত হয়ে। তো ওনার যে কাব্যগ্রন্থ, এগুলো হচ্ছে টিএম করতে হবে। তাহলে টিএম মানে ঠাডা মুখস্থ করতে হবে। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ঘুম নেই বা অভিযান বা ছাড়পত্র কার কাব্যগ্রন্থ। ওকে, তাহলে ছাড়পত্র, অভিযান, ঘুম নেই, হ্যাঁ, হরতাল। তাহলে আমরা কি কি দেখলাম একটু দেখো। আমাদের ঘুম নাই কেন? কারণ হরতাল দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে কি হরতালে কি হয়? সাধারণত অভিযান চালানো হয়, রাইট? তারপর হচ্ছে ছাড়পত্র, তারপরে পূর্বাভাস, গীতিগুচ্ছ, আর হচ্ছে মিঠে করা। ওনার বিখ্যাত উক্তি একটা মোটামুটি কমন, সবাই জানে: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। কে? আবুল মনসুর। ওনার একটা গল্প গ্রন্থ জানতে হবে, সেখান থেকে প্রশ্ন আসে। আর একটা স্মৃতিকথা, সেটা হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। আর গল্প গ্রন্থ হচ্ছে ফুড কনফারেন্স, এটা হচ্ছে একটা ব্যঙ্গাত্মক গল্প গ্রন্থ, স্যাটায়ার। ওকে, তাহলে আমরা দুটো বিষয় জানলাম কি কি। একটা হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, আর একটা হচ্ছে গল্পগ্রন্থ ফুড কনফারেন্স। ওকে, আব্দুল্লাহ আল মামুন একটা নাটকের নাম মনে রাখবে, সেটা হচ্ছে সুবচন নির্বাসনে। সুবচন নির্বাসনে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশে যে মূল্যবোধের অবক্ষয়, সেটাই মূলত এই নাটকে দেখানো হয়েছে। সুবচন, সুবচন মানে কি? সুবচন, বচন মানে কথা, সু মানে কি ভালো, সুবচন মানে কি ভালো কথা। তো একজন স্কুল শিক্ষক, যিনি হচ্ছেন খুব আদর্শবান একজন ব্যক্তি, তিনি তার সন্তানদেরকে তার আদর্শে, মানে ভালো আদর্শে তিনি কি করেছেন? বড় করেছেন। তো এই যে যারা এই আদর্শ নিয়ে বড় হলো, ভালো আদর্শে, হ্যাঁ, তারা হচ্ছে একটা সময় দেখা দেখা গেল তাদের যে আদর্শে বড় করানো হয়েছে, সেই আদর্শের জন্য তারা সমাজে অচল হয়ে গিয়েছেন। হ্যাঁ, এখন যদি তারা মানে খারাপ হতেন, দেখা গেল সমাজে খুব ভালোভাবে চলতে পারতেন। তো এইটাই সুবচন নির্বাসনে কার? আব্দুল্লাহ আল মামুন। তাহলে একটা একটা পড়েছি আমরা, তাই না? তিনি মূলত নাট্যকার, নাট্য অভিনেতা। আচ্ছা, সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হককে বলা হয়ে থাকে সব্যসাচী লেখক। তো যেহেতু তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ সবকিছুই লিখেছেন, নাটক। আবার অনেকে বলে থাকেন ওনার ভাইয়ের যে প্রকাশনী, ওটার নাম ছিল সব্যসাচী প্রকাশনী। প্রথম দিকে ওনার লেখাগুলো ভাইয়ের লেখা, ভাইয়ের প্রকাশনী থেকে তোমার বের হতো, এজন্য বলা হয় সব্যসাচী লেখক। যাই হোক, আমাদের দরকার নেই, আমরা ওনাকে সব্যসাচী লেখক বলছি। কিন্তু তার আগে আমরা সব্যসাচী লেখক কাকে পেয়েছি? রবি ঠাকুরকে পেয়েছি, তারপর হচ্ছে বুদ্ধদেব বসুকে পেয়েছি, তারপর হচ্ছে আলাউদ্দিন আল আজাদকে পেয়েছি, তাই না? পরাণের গহীন ভেতর, পরীক্ষার জন্য না, এমনি একটু পড়বা, হ্যাঁ, সার্চ দিয়ে একটু পড়বা, ভালো লাগবে। এটা হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। তার হচ্ছে কাব্যনাট্য। পায়ের আওয়াজ পাওয়া যায়, এই যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কাদের? এই পদধ্বনি কাদের? পদধ্বনি হচ্ছে মূলত মুক্তিযোদ্ধাদের। আর হচ্ছে নুরুলদিনের সারা জীবন মনে রাখতে হবে। আর উপন্যাস হচ্ছে একটাই, মনে রাখলাম দুটো। একটা হচ্ছে নীল দংশন, আর একটা হচ্ছে নিষিদ্ধ লোবান। এটা নিয়ে আবার সিনেমা তৈরি করা হচ্ছে, সিনেমার নাম হচ্ছে গেরিলা। তাহলে গেরিলা সিনেমা হয়তো অনেকে দেখেছো। এই সিনেমাটা কোত্থেকে নেওয়া হয়েছে? নিষিদ্ধ লোবান থেকে। তাহলে উপন্যাস কয়টা পড়লাম আমরা? নীল দংশন, নিষিদ্ধ লোবান, দুটো। কাব্যনাট্য, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন। কাব্যগ্রন্থ, পরাণের গহীন ভিতর। নুরুল দিনের সারা জীবন, এটা হচ্ছে, বিষয়টা হচ্ছে ঐতিহাসিক। এটা মোটামুটি জাস্ট মনে রাখো নামটা, আর কিছু লাগবে না। নিষিদ্ধ লোবান হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, শেষ। রাজা রামমোহন রায়, যিনি ইংল্যান্ডে গমনকারী প্রথম ব্যক্তি, এবং আমরা
ওনার একটা বিখ্যাত ব্যাকরণ সম্পর্কে, তোমার ব্যাকরণ ক্লাস অবশ্য এখনো হয়নি না, তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা। ব্যাকরণ তো আরো অনেকে রচনা করেছে, মানুয়েল দাস, সম্পূর্ণ ব্রাসি, হেলহেড, কিন্তু প্রথমবারের মতো একদম বাংলা ভাষায় যিনি ব্যাকরণ রচনা করেছেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। এই ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এটা দরকার, এটা গ্রামারের জন্য দরকার। হ্যাঁ, তিনি বাংলা সাহিত্যে প্রথম প্রবন্ধ রচয়িতা। ওনার প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে বেদান্ত গ্রন্থ। ওনার এই তিনটা গ্রন্থের নাম আমরা মনে রাখবো: বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ, আর গৌড়ীয় ব্যাকরণ। তিনটাই ইম্পর্টেন্ট। তাহলে বেদান্ত মনে রাখলে দুটোই মনে থাকবে, বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার। আর ব্যাকরণের জন্য হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ। সম্পাদিত পত্রিকা হচ্ছে ব্রাহ্মণ সেবদী, সংবাদ কৌমুদী। আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা কাদের নিয়ে আলোচনা করলাম। এর আগে অনেক লেখকদের নিয়ে আলোচনা করেছি, আর আজকে হচ্ছে বাকি লেখকদের নিয়ে একটা দুইটা করে রচনা জাস্ট আমরা দেখে নিয়েছি। আমি কিছুক্ষণের জন্য, তোমাদের হয়তো অনেকের ঘুমও চলে আসতে পারে, কিছুক্ষণের জন্য মেসেজ অন করতেছি, অন করে কিছু প্রশ্ন করবো, প্রশ্নগুলোর উত্তর দিবা, ওকে? ওই নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, এটা হচ্ছে ওই নুরুদ্দিনের সারা জীবনের মানে উক্তি আর কি, মানে ওখানেই আছে ওই কথাটা। ব্রাহ্মণ সেবতী, সংবাদ কৌমুদী। হ্যাঁ, প্রতিটা আলাদা আলাদা করে একটু একটু করে রিভিউ করছি, অপেক্ষা করো। সত্যিই জিমাত ছিলাম, উঠে গেছে এখন? আচ্ছা। উঠে যাওয়ার হচ্ছে দুইটা উপায়। আমি অনেক সময় ক্লাসে স্লাইডের ক্ষেত্রে বলি যে দেখো এখান থেকে কমন আসবে, মানে সাথে সাথে ওরা উঠে যায়। আচ্ছা, খেয়াল করো, আমরা একটু প্রশ্ন দেখি আমরা যাদের নিয়ে পড়েছি। প্রথমে পড়লাম কাকে নিয়ে? হাসান আজিজুল হক। হ্যাঁ, হাসান আজিজুল হক থেকে আমরা দুটো উপন্যাসের নাম মনে রাখতে বলেছিলাম, সে দুটো উপন্যাসের নাম কি? আগুন পাখি, আরেকটা? আগুন পাখির প্রেক্ষাপট কি, বিষয়বস্তু কি? দেশভাগ। আচ্ছা, ওরা হচ্ছে আমরা চারটা গল্প গ্রন্থ পড়েছি। প্রথম গল্প গ্রন্থ কি ছিল? আত্মজা ও একটি করবী গাছ। আত্মজার পরে কি পড়েছিলাম? আত্মজা আমাদের কি? জীবন, জীবন ঘষে আগুন। এরপরে বলেছি নামহীন গোত্রহীন। নামহীন গোত্রহীন কোথায় থাকে? পাতালে, হাসপাতালে। ভেরি গুড। এখানে আত্মজয় একটি করবী গাছ, এটার প্রেক্ষাপট কি, বিষয়বস্তু কি, কি নিয়ে এই গল্প গ্রন্থ? দেশভাগ। ওকে। আহমদ সফর আমরা দুইটা উপন্যাস পড়েছি, সেই দুটো উপন্যাসের নাম কি? ওঙ্কার, আরেকটা ছিল অলাত চক্র, গাভী বৃত্তান্ত। হ্যাঁ, ওঙ্কারের প্রেক্ষাপট কি ছিল, বিষয়বস্তু কি ছিল? 69-এর গণ অভ্যুত্থান। আর অলাত চক্রে আমরা দেখেছি, অলাত চক্র মানে হচ্ছে বন্যী বলয়, সেখানে আমরা দেখেছি যে তোমার উদ্বাস্তু বাঙালিদের নিয়ে তিনি সেটা লিখেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ। ওকে। আচ্ছা, হ্যাঁ, প্রবাসী শরণার্থীদের নিয়ে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমরা বললাম বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এরকম কয়জনের কথা পড়েছি আমরা? মোতাহার হোসেন চৌধুরী পড়েছি। তারপর আর কাকে বললাম? ভেরি গুড, আবুল ফজল, আবুল হোসেনের নাম পড়েছি। তাহলে শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? আবুল ফজল? না না, আবুল হোসেন ছিলেন, আবুল হোসেন ছিলেন। আচ্ছা, শিক্ষা পত্রিকা কত সালে প্রকাশিত হয়? মুসলিম সাহিত্য সমাজ কত সালে গঠিত হয়? 1926। আর শিক্ষা পত্রিকা এক বছর পরে, 1927। শিক্ষা পত্রিকা এক বছর পরে, 1927। ওকে। সংস্কৃতি কথার রচয়িতাকে? সংস্কৃতি কথা রচয়িতাকে? মোতাহার হোসেন চৌধুরী। চারিয়ারি কথা কি ধরনের গল্প, সরি, কি ধরনের রচনা? গল্প। ওকে। তেল নুন লক্ষ্মী কি ধরনের রচনা? প্রবন্ধ। ফুড কনফারেন্স এটা কি, কি ধরনের রচনা? ফুড কনফারেন্স স্যাটায়ার, গল্প গ্রন্থ। শুধু স্যাটায়ার বলে গল্প গ্রন্থ। ওকে, গল্প, হ্যাঁ, ব্যঙ্গাত্মক গল্প। ওকে। তারপর আসো, দুর্দিনের দিনলিপি কার? রেখাচিত্র এলো কার? আবুল ফজল। ওকে। সাধের আসন রচয়িতাকে? বিহারীলাল চক্রবর্তী। ওকে। তরঙ্গ ভঙ্গ কি ধরনের রচনা? বহিঃপীর কি ধরনের রচনা? চাঁদের অমাবস্যা কি ধরনের রচনা? ভেরি গুড, নাটক। সৈয়দ সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক। আর চাঁদের অমাবস্যা কি ধরনের রচনা? উপন্যাস।
উপন্যাস, চাঁদের অমাবস্যা উপন্যাস, লাল সালু, তিনটা আমি বলছিলাম টিএম করতে, সেই তিনটার নাম কি? উপন্যাস তিনটার নাম কি? সৈয়দ ওয়ালিউল্লাহর তিনটা উপন্যাসের কি নাম মনে রাখতে বলছিলাম? নদী, চাঁদ আর লাল সালু। লাল সালু, চাঁদের অমাবস্যায়, কাঁদো নদী কাঁদো। চেতনার প্রবাহ রীতির উপন্যাস কে লিখেছেন বাংলা সাহিত্যে? ওয়ালিউল্লাহ। ঠিক আছে, আমরা এখন মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু রচনা নিয়ে পড়ব। দেখা যাক, খুব অল্প, খুব বেশি কিছু না, খুব অল্প। আমরা ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গ্রন্থ নিয়ে আমরা জানবো, তবে এগুলোর বেশিরভাগ হচ্ছে আমরা অনেক আগে পড়ে ফেলেছি, তাই না? জীবন থেকে নেয়া কার বলো তো? কার চলচ্চিত্র? আবুল হোসেন ছিলেন, প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। জহির রায়হানের। আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে? ওকে, কেউ কোনো কথা বলবো না, ওকে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। আমরা একটু খেয়াল করি, এখান থেকে বেশিরভাগ সময় একটা প্রশ্ন আসে, একটা বা দুটো প্রশ্ন থাকে। স্পেশালি যেহেতু তোমার সাহিত্য থেকে প্রশ্ন কম থাকবে, তো বলা যাচ্ছে না কতটুকু কমন থাকে, তবে আমরা পড়ে রাখবো। যেমন দেখো, মোটামুটি প্রতিবাদ ছিল, দেখো 46-এ, 44-এ, 43-এ, হ্যাঁ, তারপর হচ্ছে 42-এ, প্রতি বছরই মোটামুটি প্রশ্ন থাকে। তো এখানে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। ভাষা আন্দোলন ভিত্তিক যে প্রশ্নগুলো বা যে রচনা, সেটা আমরা একটু দেখি। প্রথমেই আসো কবর। হুম, কবর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক, ভাষা আন্দোলনের উপর রচিত এবং প্রথম প্রতিবাদী নাটক ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে কবর। কবর কে লিখেছেন? মুনীর চৌধুরী লিখেছেন। কোথায় লিখেছেন, কবে লিখেছেন? তিনি জেলে বসে লিখেছেন। বিপ্লবী রণেশ দাশগুপ্ত ওনাকে অনুরোধ করেছিলেন এই ভাষা আন্দোলনের উপর একটা তোমার নাটক লেখার জন্য। মূলত হচ্ছে যারা ভাষা শহীদ ছিলেন তাদেরকে হচ্ছে পাকিস্তানি তোমার শাসক গোষ্ঠী তোমার তাদের কবর দিতে বাধা দিয়েছিলেন, হ্যাঁ, গণকবর দিতে চেয়েছিলেন। এইটার উপর ভিত্তি করেই হচ্ছে তোমার এই নাটকটা তিনি রচনা করেছেন। এবং এটা হচ্ছে তিনি যেহেতু জেলে রচনা করেছেন, এটা প্রথম মঞ্চায়িত হয়েছে তোমার ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এবং তিনি এই নাটকটা লেখার সময় এমন ভাবে লিখেছেন যেন এটা তিনি তোমার জেলেই যেন তিনি এটা মঞ্চায়িত করতে পারেন, ঠিক আছে? এবং এটা হচ্ছে তোমার কোনো নারী চরিত্র এখানে নাই। এর কারণ হচ্ছে এটা যেহেতু জেলে মঞ্চায়িত হবে, কোনো কোনো নারী চরিত্র হচ্ছে এখানে রাখা হয়নি। এরপর আরেকটা নাটক, এটার নাম হচ্ছে বিবাহ। বিবাহ লিখেছেন হচ্ছে মমতাজ উদ্দিন আহমদ। এটার একটা চরিত্র হচ্ছে সখিনা, মেনলি হচ্ছে সখিনার বিবাহ। তো সখিনার বিবাহ, তার আগের দিন তো হলুদ হয়। এই হলুদের সময় হচ্ছে যার সাথে বিয়ে হওয়ার কথা সে হচ্ছে আন্দোলনে চলে যায় এবং সেখানে শহীদ হয়, ভাষা আন্দোলনে শহীদ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মমতাজ উদ্দিন আহমদ এই নাটকটি রচনা করেছেন। এটা হচ্ছে ভাষা আন্দোলনের উপর রচিত আরেকটি নাটক। তাহলে আমরা দুটো নাটক পেয়েছি, একটা হচ্ছে কবর, একটা বিবাহ। মেনলি বিবাহ হলেই কিন্তু কবর রচিত হয়ে যায় মোটামুটি মানুষের। যাই হোক, কবর আর বিবাহ এই দুটো হচ্ছে মনে রাখবো। উপন্যাস, উপন্যাস একটা উপন্যাস আমরা রেখেছি, সেটা হচ্ছে আরেক ফাল্গুন। আচ্ছা, আরেক ফাল্গুন মানে কি? আরেক ফাল্গুন হচ্ছে আমরা জানি 21শে ফেব্রুয়ারি। বাংলা কত তারিখ ছিল? সেটা হচ্ছে 8ই ফাল্গুন ছিল। 8ই ফাল্গুন ছিল। এখন তাহলে আরেক ফাল্গুন কেন? কারণ হচ্ছে তোমার 1955 সালের 55 সালে যখন তোমার শহীদ দিবস পালন করতে যায় ছাত্রছাত্রীরা, তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের বাধা দেয় এবং হচ্ছে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন হচ্ছে যা তাদের তাদের সংখ্যা এত বেশি ছিল, তাদেরকে একে একে ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে একজন জেলার বলে ওঠে, মানে এত কেন, হ্যাঁ, এদের জায়গা দিব কোথায়? তখন আরেকজন বলে, আসছে ফাল্গুনে আমরা কি হব, আরো বড় করেন, হ্যাঁ, আরো বড় করেন, জেল আরো বড় করেন, আসছে ফাল্গুনে আমরা কি হব, দ্বিগুণ হব। তো এই যে একটা উক্তি, এটা যেহেতু তোমার এই তোমার গণ অভ্যুত্থানে প্রচুর ব্যবহৃত হয়েছে স্লোগানের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে যে আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এটা কোন উপন্যাসের? এটা হচ্ছে আরেক ফাল্গুনের, অথবা এই উক্তি রচয়িতাকে, এটার উক্তি রচয়িতা হচ্ছে জহির রায়হান। কোন উপন্যাসে ব্যবহৃত হয়েছে? আরেক ফাল্গুনে। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমার যখন বসন্ত আসে, প্রেমিক প্রেমিকারা আবার তোমার স্ট্যাটাস দেয়, ফেসবুকে লিখে যে আরেক ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। কারণ হচ্ছে তারা অনেকে এটা কি জানে না, প্রেক্ষাপটটা জানে না। এটা মিললি হচ্ছে আরেক ফাল্গুন থেকে নেওয়া হয়েছে। আর জহির রায়হান লিখেছেন, চরিত্র হচ্ছে মুনিম, রসুল, সালমা, আসাদ। ওকে, এরপর আসো চলচ্চিত্র। জীবন থেকে নেয়া, তাহলে ভাষা আন্দোলনের উপর প্রথম চলচ্চিত্র, প্রথম
উপন্যাস দুটোই কে লিখেছেন? দুটোই হচ্ছে জহির রায়হান লিখেছেন। এতে হচ্ছে প্রথমবারের মতো আমার সোনার বাংলা গানটি ব্যবহৃত হয়। কবিতা, কাঁদতে আসেনি ফাঁসিতে নিয়ে আসেছি। যদি প্রশ্ন আসে একুশের প্রথম কবিতা কোনটি, এটি হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। লিখেছেন কে? মাহবুব আলম চৌধুরী। তোমার 21শে ফেব্রুয়ারির ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে, এরপর হচ্ছে তিনি এই কবিতাটি লিখেন কে? মাহবুব আলম চৌধুরী। এবং এটা হচ্ছে বাজেয়াপ্ত হয়, ওনাকে হচ্ছে হুলিয়া জারি করা হয় ওনাকে গ্রেফতার করার জন্য। স্মৃতিস্তম্ভ, এটা হচ্ছে তোমার 21শে ফেব্রুয়ারি, তখনই যে তোমার স্মৃতিস্তম্ভটা করা হয়েছিল সেটা হচ্ছে ভেঙে ফেলা হয়েছিল, সেটা নিয়েই হচ্ছে আলাউদ্দিন আল আজাদ লিখেছেন। এটা থেকে একটা প্রশ্ন ছিল বিসিএস এ। স্মৃতিস্তম্ভ হচ্ছে মানচিত্র কাব্যের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? মানচিত্র কাব্য থেকে নেওয়া হয়েছে। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, এটা হচ্ছে শামসুর রহমানের। আইয়ুব খান যখন অভিন্ন রোমান হরফ চালু করেন সবার জন্য, তখন তিনি এটা লিখেছিলেন। ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা হচ্ছে ভাষা আন্দোলনের উপর প্রথম গান। লিখেছেন ভাষা সৈনিক আনম গাজীউল হক। সুর হচ্ছে নিজামুল হক, সুর আসবে না। আর গাজীউল হক যেহেতু, নিজামুল হক মানে এটা হচ্ছে তার ভাই। হ্যাঁ, সালাম সালাম হাজার সালাম, এটা সবাই একটু মনে রাখো। কেন মনে রাখো বলি, সবসময় হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো যেটা এটা আসে, এটা কমন আব্দুল গাফফার চৌধুরীর, এটা মোটামুটি আমরা সবাই জানি। হ্যাঁ, একদম কমন। তাহলে যেটা আমাদের আরেকটা বিখ্যাত গান সালাম সালাম হাজার সালাম, এটাও আমরা মনে রাখবো। এটা লিখেছেন হচ্ছে ফজলে খোদা। ওকে, নেক্সট 21শে ফেব্রুয়ারি, এটা অলরেডি বলেছি, এটা হচ্ছে সংকলন। তোমার এই যে 21শে ফেব্রুয়ারির উপরে এই যে লেখকরা যে তোমার কবিতা প্রবন্ধ গল্প এগুলো লিখেছেন, এগুলো হচ্ছে একসাথে সংকলিত করা হয়েছে। সেই সংকলনের কি নাম? 21শে ফেব্রুয়ারি। এই সংকলনটা তোমার সম্পাদনা করেছেন কে? হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান। তাহলে যদি প্রশ্ন আসে 21শে প্রথম সংকলন কোনটা, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। গল্প, 21-এর গল্প আমরা সবাই পড়েছি তাই না? তপুর গল্প, সূর্যগ্রহণ, এগুলো হচ্ছে জহির রায়হান। জহির রায়হান সম্পর্কে আমরা পড়েছি। খরস্রোত, এটা হচ্ছে সর্দার জয়নুদ্দিন। তাহলে আমরা কি কি পেলাম? আমরা 21শে ফেব্রুয়ারির উপর বা ভাষা আন্দোলনের উপর যা যা পেলাম, এখন একটু জিজ্ঞেস করছি ওকে, বলো 21শে প্রথম গল্প, সরি 21শে প্রথম কবিতা কোনটি? কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কে লিখেছেন? কে লিখেছেন? ভেরি গুড, মাহবুব আলম চৌধুরী। মাহবুব আলম চৌধুরী, এটা হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তিনি লিখেছেন। তিনি সন্ধ্যায় লিখেছেন এবং 22শে ফেব্রুয়ারি এটা হচ্ছে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পাঠ করেছিলেন ওনার বন্ধু। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো আলাউদ্দিন আল আজাদের যে কবিতা কি নাম 21-এর উপর? একদম প্রথম শহীদ মিনার, যেটা হচ্ছে তোমার 1952 সালে 26শে ফেব্রুয়ারি নির্মাণ করা হয়েছে, 26শে ফেব্রুয়ারি। হ্যাঁ, সেটা হচ্ছে ধ্বংসের প্রতিবাদে তিনি এই প্রতিক্রিয়া, তিনি এই কবিতাটা লিখেছিলেন, স্মৃতিস্তম্ভ। এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। ভেরি গুড। 21শে প্রথম গান ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা লিখেছেন ভাষা সৈনিক আনম গাজীউল হক। ওকে, হাজার হাজার হাজার, সরি সালাম সালাম হাজার সালাম, এটার গীতিকার কে? কে লিখেছেন? ফজলে খোদা। ওকে। 21-এর প্রথম নাটক কোনটি? 21-এর উপর নির্মিত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম নাটক কোনটি? কবর। জীবন থেকে নেয়া কার চলচ্চিত্র? মুর্দা ফকির, কেরানি, এরা কোন হাফিজ, এরা কোন কোন নাটকের চরিত্র? কবর। ভেরি গুড, এটা যদিও পড়াই নাই। 21-এ প্রথম শহীদকে জানো? ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন রফিক উদ্দিন। ভেরি গুড। 21-এ প্রথম পত্রিকা কি জানো? মানে ভাষা আন্দোলনের মুখপত্র? সাপ্তাহিক সৈনিক। সৈনিক না, শিখা, এই কিসের শিখা? সৈনিক। 21শে ফেব্রুয়ারি সংকলন করেছেন হচ্ছে হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান। এবং প্রকাশের 3 সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার এটা বাজেয়াপ্ত করে। পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে হাসান হাফিজুর রহমানের 21-এর সংকলন 21শে ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। আর কেউ কোনো মেসেজ দিবা না, আমি পরে আবার জিজ্ঞেস করব পড়ানোর শেষে। রাইফেল, রটি, আওরাত,
এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস। এই উপন্যাসটি রচনা করেছেন মোহাম্মদ আনোয়ার পাশা। তিনি ঢাকা ভার্সিটির বাংলার লেকচারার ছিলেন। হ্যাঁ, তো তিনি হচ্ছেন একদম, যেহেতু ঢাকা ভার্সিটিতে ছিলেন, একদম প্রথম দিকের ঘটনাগুলো হচ্ছে ওনার উপন্যাসে নিয়ে এসেছেন। রাইফেল, রুটি মানে হচ্ছে রুটি, আওরাত মানে হচ্ছে নারী। তাহলে একুশের একদম প্রথম, সরি একুশে না, মুক্তিযুদ্ধের দলিল বলা যায়, একদম মানে একদম প্রথম দিকের যে ঘটনা, আমরা সেটা কোথায় পাচ্ছি? তোমার রাইফেল, রুটি, আওরাতে। তিনি বলেছেন বাংলাদেশে নামলো ভোর। হ্যাঁ, বাংলাদেশে ভোর নেমেছে। এবার একদম শেষে বলেছেন মা ভই, মানে ভয় করো না, এটা সংস্কৃত কথা। ভয় করো না, এই রাতটুকু কেটে যাবে। এত মানে আফসোস লাগে, এত দুঃখ লাগে, তিনি সেটা দেখে যেতে পারেননি। হ্যাঁ, তাকে হচ্ছে বুদ্ধিজীবী দিবসে 14ই ডিসেম্বর হত্যা করা হয়েছে। হুম। তো যে কোনো কিছু, তোমার যদি কোনো কিছু জানতে হয়, সাদমান রিফাত, তারপর অন্য সবাইকে বলছি, ধরো এই জাতীয় বিষয়গুলো, কিসে কি করবা, একটু গুগলে সার্চ দিয়ে দেখবা কোনটা কি ধরনের শব্দ। হ্যাঁ, অথবা তোমার আহ অভিধানে দেখবা, টেলিগ্রামে অভিধান দেওয়া আছে, তাই না? আচ্ছা, যেটা বলছিলাম, তো এখানে হচ্ছে উনি যেহেতু আহ, বাংলা শিক্ষক ছিলেন, উনি যে চরিত্রটা নির্মাণ করেছিলেন, তিনি ছিলেন ইংরেজি শিক্ষক। মানে উনি যেগুলো দেখেছেন, উনি সেটাই উপন্যাসে লিখেছেন, জাস্ট অন্য একটা চরিত্রের আদলে। হ্যাঁ, তিনি ছিলেন বাংলা শিক্ষক, আর ওনার সুদীপ্ত শাহীন মানে ওনার উপন্যাসের যে চরিত্র, সে ছিল হচ্ছে ইংরেজি শিক্ষক। একদম ঘটনাগুলো হচ্ছে আমরা এই উপন্যাসে পাচ্ছি, কিন্তু এই উপন্যাসটা প্রকাশিত হয়েছে আরো পরে। উনি 1971-এর একদম শুরু থেকে লিখেছেন, 25শে মার্চের রাত থেকে, কিন্তু পরে তোমার 1973 সালে হচ্ছে এটা প্রকাশিত হয়েছে। লিখেছেন আগে, প্রকাশিত হয়েছে পরে। এরপর যে উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক, শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায়, তিনি চলে গিয়েছেন ভারতে, কলকাতায় ছিলেন। তখন হচ্ছে তিনি এই উপন্যাসটা লিখেছেন সেপ্টেম্বর থেকে। মানে এটা হচ্ছে বলা যায় মুক্তিযুদ্ধের উপর দ্বিতীয় উপন্যাস। হ্যাঁ, এখন প্রকাশিত হয়েছে, যখন লিখেছেন তখনই হচ্ছে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল। তাহলে জাহান্নাম হইতে বিদায় হচ্ছে প্রকাশিত প্রথম উপন্যাস। নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি, এগুলো সবগুলি হচ্ছে শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তারপর হচ্ছে হুমায়ুন আহমেদ, নির্বাসন, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না জননীর গল্প, অনির্বাচিত একদিন, খুবই কমন। মোটামুটি অনেকে হয়তো সিনেমা দেখেছো, অনেকে হয়তো বই পড়েছো। তারপর একটু মনে রাখার চেষ্টা করবা, হুমায়ুন আহমেদ থেকে প্রশ্ন আসে কম। সব মিলে হয়তো একবার বা দুইবার প্রশ্ন আসছে, এরকম দুইবার মনে হয় আসে নাই, একবারই আসছে। নিষিদ্ধ, লোবান, নীল দংশন, এটা অলরেডি আমরা একটু আগেই পড়েছি, জাস্ট একটু আগেই পড়েছি। এগুলো কার? সৈয়দ শামসুল হকের। হাঙর নদী গ্রেনেড, এটা কার? সেলিনা হোসেন। এই সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেডকে কেন্দ্র করে তোমার আবার উপন্যাস রচনা করেছেন কে? সরি, উপন্যাস না, সিনেমা তৈরি করেছেন কে? চাষী নজরুল ইসলাম। তিনি ছিলেন পরিচালক। হাঙর, হাঙর কি করেছে? হাঙর সবকিছু কি গ্রাস করে নিচ্ছে। হ্যাঁ, রইস। হাঙর হচ্ছে সবকিছু গ্রাস করে নিচ্ছে। নদী, নদী হচ্ছে কি নারীর মতো। তাহলে এই হাঙরকে কি করতে হবে? গ্রেনেড দ্বারা তোমার ধ্বংস করতে হবে। তো এই যে রইস, এ হচ্ছে এটা একদম বাস্তব চরিত্র। সেলিনা হোসেন এই ঘটনাটা তার স্যার থেকে শুনেছিলেন, সেটার উপর ভিত্তি করে হচ্ছে এই উপন্যাসটা রচনা করেছেন। পরবর্তীতে হচ্ছে চাষী নজরুল ইসলাম সিনেমা তৈরি করেছিলেন। একটি কালো মেয়ের কথা। এই কালো মেয়ের নাম কি? কালো মেয়ের কি নাম পড়িয়েছি তোমাদের, নাজমা। এটা হচ্ছে লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে। পরবর্তীতে এই কালো মেয়ের কথার সাথে আরেকটা উপন্যাস, কি নাম? সুতোপার তপস্যা। সুতোপার তপস্যা, এই দুটো মিলে একটা উপন্যাস, সেটার নাম কি? 1971। প্রকাশিত হয়েছে 1972 সালে। এটা আবার একবার বিসিএস আসছে। জীবন ও রাজনৈতিক বাস্তবতা, শহীদুল জহির, আমরা মনে রাখবো। তাহলে ওনার উপন্যাস শহীদুল জহির সম্পর্কে আমরা পড়েছি। শহীদুল জহিরের রচনার একটা বৈশিষ্ট্য বলো তো? শহীদুল জহিরের রচনার একটা বৈশিষ্ট্য, জাদু বাস্তবতা, ম্যাজিক রিয়েলিজম। হ্যাঁ, ওকে। জীবন আমার বোন, এটার খোকন রঞ্জু এই চরিত্রগুলো আসছিল। উপন্যাসের নাম হচ্ছে জীবন আমার বোন, মাহমুদুল হক লেখক। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প, নামহীন, গোত্রহীন, ঘর গেরস্থি, কেউ আসেনি, ফেরা। তাহলে নামহীন গোত্রহীন কে লিখেছে? হাসান আজিজুল হক। আত্মজা একটি করবী গাছ, কি নিয়ে বলো তো? হ্যাঁ, উনি 21শে পদক পেয়েছে দেশভাগ নিয়ে। কিন্তু নামহীন গোত্রহীন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। যে ফেরা,
ফেরা হচ্ছে একটা গল্প। তো এটা হচ্ছে তোমার গতবার পাঠ্য ছিল, গতবার না, মানে তোমার যে নতুন কারিকুলামটা ছিল, হ্যাঁ, সেখানে পাঠ্য ছিল বাংলা বইতে, এই গল্পটা ছিল। ফেরা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর একটা কিশোর বা যুবকের বিষয় নিয়ে, সেটা এই যে চলে আসছে, ফিরছে, কিন্তু সে দেশ স্বাধীন করলো, কিন্তু সে আসলে কি পেলো? দেখা গেছে তার পায়ে সে আহত ছিল, হ্যাঁ। তো আমি মাঝে মধ্যে চিন্তা করি, মানে এখন যে এই যে গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিল তারা তো চলে গেছে, কিন্তু যারা হচ্ছে একটা চোখ চলে গেছে, যাদের হচ্ছে একেবারে মানে পা নেই, হ্যাঁ, তারা হয়তো ভাববে যে আমরা কি পেলাম। অনেকটা সেটার সাথে মানে মেলানো যায়। রেইনকোট মনে রাখবে, রেইন লিলি, তাহলে দুটো মনে থাকবে। কি কি? রেইন মিলি, তাহলে রেইনকোট, মিলির হাতে স্টেন গান, আর হচ্ছে অপঘাত। আখতারুজ্জামান, আখতারুজ্জামান ইলিয়াসের দুটো উপন্যাস বলো, দুটো উপন্যাসের নাম বলো। চিলেকোঠা সেপাই আর হচ্ছে খোয়াবনামা। চিলেকোঠা সেপার প্রেক্ষাপট 69-এর গণ অভ্যুত্থান। চরিত্র বলো তো। ওসমান হাড্ডি খিজির, হ্যাঁ। ওকে। মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা শামসুর রহমান, স্বাধীনতা তুমি। অ্যালেন গিন্সবার্গ, সেপ্টেম্বর অন যশোর রোড। ভারতের যশোর রোডে যখন ছিলেন তিনি যে উদ্বাস্তুদের সমস্যাগুলো দেখেছেন, পরবর্তীতে এই কবিতাটা লিখেছেন, এবং এটা মোটামুটি খুব সাড়া ফেলেছিল, অনেকে জানতে পেরেছিলেন। আর হচ্ছে তোমার সৈয়দ শামসুল হকের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, এই পদধ্বনি কাদের? মুক্তিযোদ্ধাদের। মমতাজ উদ্দিন আহমেদ, কি চাহো, শঙ্খচিল, আর হচ্ছে বর্ণচোরা। আলাউদ্দিন আল আজাদ, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নরকে লাল গোলাপ। রণেশ দাশগুপ্ত, ওনার নাম কখন উচ্চারণ করেছিলাম বলো তো? একটু আগেই উচ্চারণ করেছিলাম, কখন? কবর, হ্যাঁ, ওনার অনুরোধে, উনিও ওই সময় জেলে ছিলেন, ওনার অনুরোধেই হচ্ছে কবর নাটক রচনা করেছেন। ওনার নাটক হচ্ছে ফেরি আসছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো কিছু নাটক: নীলিমা ইব্রাহিম, যে অরণ্যে আলো নেই, আর সৈয়দ আলিউল্লাহ, একটু আগেই আমরা পড়েছি। কি ছিল বলো তো? তরঙ্গ ভঙ্গ। তরঙ্গ ভঙ্গ। জাহানারা ইমামের স্মৃতিকথা, আসবে না। কি নাম? 71-এর দিনগুলি। সুফিয়া কামালের কি নাম? 71-এর ডায়েরি। আলাউদ্দিন আল আজাদের কি নাম? ফেরারি ডায়েরি। ওকে, আলাউদ্দিন আল আজাদের হচ্ছে ফেরারি ডায়েরি। আর এম আর আক্তার মুকুল সম্পাদিত আমি, ওনার যে স্মৃতিকথা, আমি বিজয় দেখেছি। তাহলে কি কি পেলাম দেখো: জাহানারা ইমাম 71-এর দিনগুলি, সুফিয়া কামাল 71-এর ডায়েরি, আলাউদ্দিন আল আজাদ ফেরারি ডায়েরি, আর হচ্ছে এম আর আক্তার মুকুল আমি বিজয় দেখেছি। চাষী নজরুল ইসলামের সিনেমা ওরা 11 জন, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম সিনেমা। এছাড়াও হাঙ্গর নদী গ্রেনেড, এটা একটু আগে পড়েছি, এটা হচ্ছে তোমার সেলিনা হোসেনের উপন্যাস, এটার পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ। ধীরে বহে মেঘনা আলমগীর কবির। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চরিত্র হচ্ছে জহির রায়হান, স্টপ জেনোসাইড অ্যাস্টাইটিস বর্ন। হ্যাঁ। মুক্তির গান, এটা হচ্ছে তারেক মাসুদ আর হচ্ছে ক্যাথরিন মাসুদের, এটাও হচ্ছে ডকুমেন্টারি। অ্যালেন গিন্সবার্গ অলরেডি বলেছি, সেপ্টেম্বর অন যশোর রোড, এটা দুইবার আসছে। শামসুর রহমান, স্বাধীনতা তুমি, শেষ। তাহলে আমরা খুব অল্প পড়েছি, বেশি কিছু পড়ি নাই। তোমাদের হয়তো মনে হতে পারে অনেক তথ্য, কিন্তু খুব বেশি পড়ি নাই। তো আমরা একটু আলোচনা করি, হ্যাঁ। চ্যাট অপশন অন আছে না? বলো। নরকে লাল গোলাপ কি জাতীয় গ্রন্থ? নরকে লাল গোলাপ নাটককার আলাউদ্দিন আল আজাদ। তাহলে আলাউদ্দিন আল আজাদের নরকে লাল গোলাপ হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক, আর স্মৃতিস্তম্ভ ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা। মানচিত্র কাব্যগ্রন্থ। ওকে। 1971 কার উপন্যাস? তারাশঙ্করের। ভেরি গুড। ফেরা, ফেরা কার গল্প? ফেরা কার গল্প? তারাশঙ্কর না, হাসান আজিজুল হকের। হাসান আজিজুল হকের ফেরা। আচ্ছা, আমি বলেছিলাম রেইনকোট, অপঘাত, মিলির হাতে স্টেন গান। রেইনকোট, অপঘাত, মিলির হাতে স্টেন গান, আখতারুজ্জামান ইলিয়াস। যে অরণ্যে আলো নেই, নীলিমা নীলিমা ইব্রাহিম। জাহান্নাম হইতে বিদায়, শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ওকে, ঠিক আছে। আচ্ছা,
এখন হচ্ছে তোমাদের ক্লাস শেষ, আর 1-2 মিনিট অপেক্ষা করো জাস্ট। ও দেখো তো দেখা যাচ্ছে কিনা, একটু দেখো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা শুধু 49-এর জন্য না, আমি মনে করি 50-এর জন্য কিছুটা ইম্পর্ট্যান্ট। যতটুকু দেখা যায় তোমরা ডাউনলোড করলে হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে নবম দশম শ্রেণীতে যে তোমার উপন্যাসটা আছে, হ্যাঁ, সহপাঠ, বাংলা সহপাঠ, নবম দশম শ্রেণীতে যেটা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, 1971। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এখানে যে ভূমিকা, উপন্যাস কি, এই বিষয়গুলো বলা হয়েছে। এখানে একটু খেয়াল করো, এই যে 3 পৃষ্ঠায় দেখা যাচ্ছে, তাই না? দেখো একদম প্রথম দিকে হ্যানা ক্যাথরিন মুলেন্সের ফুলমণি করুণার বিবরণ। হুম, আবার দেখো তোমার রবীন্দ্রনাথের কিছু উপন্যাসের কথা বলা হয়েছে। চোখের বালি, গোরা, ঘরে বাহিরে 4 অধ্যায়, যোগাযোগ। ওকে, আবার এখানে দেখো শরৎচন্দ্রের কথা বলা হয়েছে, চরিত্রহীন, গৃহদাহ, দেবদাস, দেনাপাওনা, শ্রীকান্ত। ওকে, তারপর আসো এখানে, এই যে এই পেজটা মূলত আমি দেখাতে চেয়েছি তোমাদের, গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহ, লাল সালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা। দেখো আবু ইসাকের হচ্ছে সূর্য দিগল বাড়ি, জহির রায়হানের হচ্ছে হাজার বছর ধরে, আব্দুল গাফফার চৌধুরীর চন্দ্রদ্বীপের উপাখ্যান, শওকত ওসমানের জননী, আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, হাসান আজিজুল হকের আগুন পাখি, সৈয়দ শামসুল হকের মহাশূন্যে পরাণ মাস্টার, সেলিনা হোসেনের দীপান্বিতা। গেল আলাউদ্দিন আলাজাদের ক্ষুধা ও আশা, এটা হচ্ছে নগর ও গ্রামের পটভূমিতে, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক, সর্দার জয়নুদ্দিনের অনেক সূর্যের আশা, আবুল ফজলের রাঙা প্রভাত, আনোয়ার পাশার নীর সন্ধানী। হ্যাঁ, নগর জীবনের প্রেক্ষাপটে দেখো আবুল ফজলের জীবন পথের যাত্রী, রশিদ করিমের উত্তম পুরুষ ও প্রেম একটি লাল গোলাপ, আবু রুশদের সামনে নতুন দিন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠা সেপাই, আঞ্চলিক ও বিশেষ জীবনযাত্রার উপন্যাস যেমন আলাউদ্দিন আলজাদের কর্ণফুলী, এটা নিয়ে অনেকবার প্রশ্ন আসছে। হ্যাঁ, সৈদুল্লাহ কায়সারের সারেঙ্গো, এটা মোটামুটি কমন আমরা জানি। শামসুদ্দিন আবুল কালামের হচ্ছে কাশবনের কন্যা, আবু ইসাকের হচ্ছে পদ্মার পলিদ্বীপ, সর্দার জয়নুদ্দিনের হচ্ছে পান্নামতি, শওকত আলীর হচ্ছে প্রদোষে প্রাকৃতজন, এটা সম্পর্কে অনেক সময় আসে। সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘর বসতি, এটা আমরা অনেক সময় ছোটবেলায় সিনেমা দেখতাম। হ্যাঁ, তোমার বিজয় দিবসে, তারপর হচ্ছে 26শে মার্চে। হ্যাঁ, মনস্তাত্ত্বিক দার্শনিক উপন্যাস যেমন আলাউদ্দিন আল আজাদের হচ্ছে 23 নম্বর তৈলচিত্র, সৈয়দ শামসুল হকের দেয়ালের দেশ, এটা নিয়ে সিনেমা হয়েছে রিসেন্টলি, তাই না? বুবলি অভিনয় করছে। তারপর হচ্ছে তোমার শওকত আলীর পিঙ্গল আকাশ, মাহমুদুল হকের খেলাঘর, আবু জাফর শামসুদ্দিনের ভাওয়াল ঘরের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, শামসুদ্দিন আবুল কালামের হচ্ছে আলমগড়ের উপকথা, সত্যেন সেনের অভিশপ্ত নগরী, আনোয়ার পাশার হচ্ছে রাইফেল রটি আওরাত, আজকে পড়লাম। হ্যাঁ, মুক্তিযুদ্ধের উপর শওকত ওসমানের জলাঙ্গি, আজকে পড়েছি। রিজিয়া রহমানের বং থেকে বাংলা, এটা রিটেনে আসছিল। হ্যাঁ, মাহমুদুল হকের জীবন আমার বোন, এটা চরিত্র আসছে। হাসান আজিজুল হকের বিধবাদের কথা, সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড, গায়ত্রী সন্ধ্যা, হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, জ্যোৎস্না জননীর গল্প। এখন তোমাদের একটা কথা বলি, এইখানে সব মিলে বেশি উপন্যাস নাই, কিন্তু আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এইখানের উপন্যাসগুলো থেকে প্রায় সময় আসে, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, এগুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন তোমার এই যে তোমার এটা নিয়েও আসছে, 2বার আসছে কর্ণফুলী, আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী, আঞ্চলিক বিশদ জীবনধারার উপন্যাস। হ্যাঁ, উপজাতিদের নিয়ে ছিল এটা। তারপর হচ্ছে তোমার জীবন আমার বোন, বং থেকে বাংলা, তারপর হচ্ছে এই যে তোমার কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা, এগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে এখানে সব মিলে অল্প কিছু নাম আছে, অল্প কিছু লেখক, অল্প কিছু তোমার রচনা। এটা শুধু 49-এর জন্য নয়, আমি তোমাদের বললাম যে 50, 51, মানে একটু অবশ্যই দেখে নিবা। জাস্ট এতটুকু, এতটুকু আমি লাস্টের স্লাইডে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? পিডিএফ এটা থাকবে। ওকে, 1971 আসলে তুমি অপশনতে দেখবা যে কার কথা আছে, অপশন দুটো একসাথে থাকবে না। আমার মনে হয় এখান থেকে শুধু তোমার বিসিএস না, যে কোনো পরীক্ষার জন্য 1-2টা প্রশ্ন অনেক সময় কমন থাকতে পারে উপন্যাস সম্পর্কে। এটা ডাউনলোড করা যাবে, অবশ্যই ডাউনলোড করা যাবে। হ্যাঁ, এটা স্লাইডের শেষে আমি দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। ওকে।